প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ডেস্টিনেটেড নিউজ এবং আমরা রয়েছি বিজনেস আওয়ারের মধ্যে। বিজনেস আওয়ারে এই মুহূর্তে সময় হলো বিজনেস পয়েন্টের। প্রিয় দর্শক, বিজনেস পয়েন্টে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি জনাব অনুপ সমাদ্দার। তিনি অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষক এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আমরা তার সঙ্গে আজকে কথা বলবো। অনুপ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যে কথা বলছিলাম যে জাপান কিন্তু বাংলাদেশে বেশ কিছু ব্যাপারে বিনিয়োগে আগ্রহী তারা, এবং এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করছেন। এবং যেমনটা বলছিলাম, আপনার পরিচয় দিতে গিয়ে যে বিনিয়োগ বিশ্লেষণ আপনি করতে থাকেন, এই মুহূর্তে যদি জাপানি বিনিয়োগের বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনতে চাই, কি পরিমাণ বিনিয়োগ আছে এবং সেটি কতটা চলমান? আমাদের দেশে জাপানের যে বিনিয়োগটা সেটা মাঝখানে একটু বন্ধ হয়ে গিয়েছিল কিছু কিছু কারণে, বাট এখন আমাদের দেশে ওদের ফুল প্লেসড 50% ওরা বিনিয়োগ আগের থেকে আরও ডেভেলপ করার চেষ্টা করছে। তো বিনিয়োগ করছে ওরা, এবং আমাদের দেশে ওদের বিনিয়োগের আরও বেড়ে যাচ্ছে। আমার এই মুহূর্তে আমার কাছে কিছু বিদেশি বিনিয়োগকারীও আমার সাথে যোগাযোগ করছে এবং আমাদের সাথে যোগাযোগ করছে, এবং আমরা বিভিন্ন জায়গায় ওদেরকে নিয়ে যাচ্ছি এবং আমাদের দেশের পরিবেশ দেখেও ওরা খুব আনন্দিত না, হচ্ছে। যেমন আপনি বলছিলেন যে জাপানি বিনিয়োগ আগে থেকে এখন একটু অন্যরকম পরিবেশে রয়েছে, বিশেষ করে হলি আর্টিজানের এই ঘটনা যদি না ঘটতো তাহলে কিন্তু এতদিনে আমরা মেট্রো রেলের একেবারে একটা বড় ধরনেরই বাস্তবায়ন আমরা দেখতে পারতাম, মানে এরকম একটি বিষয়। তো সেটার কি কোনো প্রভাব আমাদের জাপানি বিনিয়োগের ক্ষেত্রে? অ্যাকচুয়ালি জাপানি বিনিয়োগের ক্ষেত্রে আমাদের হলি আর্টিজান ওদের যারা আর কি বাইরে যারা সিটিজেন, জাপানিজ সিটিজেন, ওদের কাছে এরকম কোনো কিছু মনে হয় না, যে এটা একটা অ্যাক্সিডেন্ট হিসেবেই ওরা মনে করে। কিন্তু ওদের রাষ্ট্রীয়ভাবে ওদের তো কিছু ব্যারিয়ার আছেই, তারপরে ওদের মনে হয় যে বাংলাদেশে সুন্দর একটা পরিবেশ আছে যেখানে ব্যবসা করা যায়। বা অতি সম্প্রতি আমরা নির্বাচনটি দেখলাম, এবং নির্বাচনের পরে সেই পরিবেশটি কোন পর্যায়ে এসেছে? নির্বাচনে ওদের আগে যেরকম ছিল তার থেকে আরও বেশি ডেভেলপ করেছে, কারণ আমরা তো একটা সময় গিয়েছে 14, 15, 13, 14, সেই সময় 3 মাস 4 মাস একদম একটা বিনিয়োগকারীও আমাদের এখানে আসেনি, যার জন্য আমাদের আমি ব্যক্তিগতভাবে অনেক অসচ্ছলতার মধ্যে চলে গিয়েছিলাম। বাট কাপল অফ ইয়ার, যে এবার 3 বছর 4 বছর হয়েছে, আবার ওরা আস্তে আস্তে ডেভেলপ করলো। তারপরে আবার একটা হলি আর্টিসানের একটা ব্যাপার হলো, তাতে কিছু ব্যারিয়ার ছিল, তাও আবার ওরা ব্যক্তিগতভাবে ওরা তেমন একটা কিছুই এটাকে একটা দুর্ঘটনাই ভেবেছে এবং এটাকে ডেভেলপ করার জন্য ওরা এখন ফুল প্লেসডে চেষ্টা করছে বাংলাদেশে বিনিয়োগ করার। কারণ ওরা গত বছর কিছুদিন আগে যে চাইনিজ +1 নামে একটা বিজনেস চিন্তা করেছিল, সেটাকে বের হওয়ার জন্য এখন শুধু বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত এদেরকে দেখছে। তার মধ্যে আমাদের বাংলাদেশকে ওরা আরও বেশি অন্যভাবে দেখছে, যে বাংলাদেশেই একটা সুন্দর জায়গা আছে যেখানে বিনিয়োগ করা যায়। তো এই মুহূর্তে জাপানি বিনিয়োগ কোন কোন ক্ষেত্রে এবং কোন কোন প্রজেক্টে বা কি বিষয়ে তাদের আগ্রহ বেশি? অ্যাকচুয়ালি আমার কাছে যেগুলো আছে, আমি সাধারণত কৃষি বিষয়ক নিয়ে কাজ করি, কৃষি এবং আমাদের ফুড নিয়ে কাজ করি, যার জন্য ওদের কিছু কিছু জায়গা আছে যে বিনিয়োগকারী আছে যারা আমার কাছে আসছে, যারা বাংলাদেশের ফুডটাকে ডেভেলপ করতে যাচ্ছে। কারণ ওরা সবসময় চিন্তা করে যদি জাপানে কিছু না হয় তাহলে অল্টারনেটিভ কী করবে। কিছুদিন ফিলিপিন ছিল, চায়না ছিল, চায়না তো একদম বন্ধ হয়ে গেছে, ফিলিপিনটাকে ওরা এখন আর ওরকমভাবে করতে পারছে না। এখন আমাদেরকে বলছে যে আমার বিনিয়োগকারীরা বলছে তোমরা এফটিভিটাকে আরেকটু ডেভেলপ করো, তাতে আমরা যাতে বাংলাদেশে তৈরি করে জাপানে নিয়ে আসতে পারি। না, খুবই ইন্টারেস্টিং। এটা যদি একটু আমাদের দর্শকদের জন্য ডিটেইল, যে আসলে ওনারা কি চান এবং আমাদের সেই সম্ভাবনা কতটুকু। আমাদের বাংলাদেশে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, যেটা আর কি ফুড, সেটা একেবারে সরাসরি র মেটেরিয়ালস হিসেবে যেতে পারছে না। যেমন আমাদের শাক, যেটা আমরা ইংল্যান্ডে পাঠাচ্ছি অথবা অন্য দেশে পাঠাচ্ছি, কিন্তু জাপানে যেতে পারছে না, কারণ ওদের যে মান আছে সেই মানের কাছাকাছি যেতে পারে না। কিন্তু ওরা চাচ্ছে যে বাংলাদেশে এসে যেটাকে ওই মানটাকে ডেভেলপ করে, এটা আর কি 2012-তে একবার ট্রাই করেছিল আমাদের, এটা হয়তো ফলপ্রসূ হয়নি। এখন আমরা চেষ্টা করছি, আমরা যদি
আপনার মাধ্যমে এবং দর্শকের কাছে আমাদের উচ্চ লেভেলের কাছে জানাতে চাই যে আমাদের যদি একটু সুযোগ দেওয়া হয় বা আমাদেরকে এফটিপিটা করা হয়। এই যে মানে আমাদের কৃষি জমিতে যে ধরনের আমরা পেস্টিসাইড দেখি, যে ধরনের কীটনাশক আমরা দেখি, বা যে ধরনের নানা ধরনের অতিমাত্রায় রাসায়নিক প্রয়োগ দেখি, এই কারণেই কি ওই প্রজেক্টটি সফল হলো না? ব্যাপারটা কি ওরকম? ব্যাপারটা ঠিক ওরকম ধরা যেতে পারে, কারণ আমরা অ্যাকচুয়ালি আমাদের যে কৃষকরা আছে তারা অ্যাকচুয়ালি জানে না তাদের মাটিতে কতটুকু সারের দরকার, কারণ আমাদের এরকমভাবে কোন মাটিতে কতটা দরকার সেটা আমাদের আরেকটু কনসার্ন, আরেকটু চিন্তা ভাবনা করে যদি এই সারটা প্রয়োগ করা যায় বা কীটনাশকটা প্রয়োগ করা যায়, তাহলে আমাদের মানে জাপানিজ ও কৃষকেরা যেভাবে করে ওইটাকে যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের কৃষিটা আরও ডেভেলপ করবে। কিছুদিন আগে আমার এক কৃষক, জাপানিজ এক কৃষক, নাম হচ্ছে সীমামতো, সে প্রায় 35 হেক্টর জমির মালিক। সে ধান করলো, সে বাংলাদেশে এলো, এসে সে একটা প্রোডাক্ট নিয়ে আসছিল যে তোমাদের ধান কাটার সময় তোমরা তো চাষি মানে কি বলে তোমরা লেবার খুঁজে পাচ্ছ না, কারণ এখন তো লেবার সবই চলে গেছে গার্মেন্টস সাইডে, তোমরা তো লেবার পাচ্ছ না। তো তোমরা যদি দেখো যদি কোনো পাওয়ার কোনো কিছু দরকার নাই, মানুষ একজনে যদি 1 বিঘা জমি একদিনে 2 ঘন্টার মধ্যে কেটে ফেলতে পারে পাওয়ার ছাড়া, একজনই কেটে ফেলতে পারে। হাউ অ্যাবাউট দ্যাট? তো আমি এই প্রোডাক্টটা দেখলাম, এবার জাপানে গিয়ে দেখলাম যে ফ্যান্টাস্টিক। আমি নিজে তিন মানে 30 মিনিটের মতো ধান কেটেছি জাপান কি বলে জাপানের একটা গ্রামে। ফ্যান্টাস্টিক। আমরা চাচ্ছি যে এরকম কিছু কৃষকদেরকে আরেকটু প্রণোদনা দিয়ে আরেকটু সাহায্য করে কৃষকরা যাতে সুন্দর ফল তৈরি করতে পারে, ফলন তৈরি করতে পারে, এটাই হচ্ছে আমার। তো একটা তো যেটা আছে যে কৃষি উপকরণ যেটি, সেটি তো আছে। এর বাইরে যেমন আমরা নিরাপদ খাবারের কথা বলি, এবং নিরাপদ খাবার নিয়ে কিন্তু আমাদের নানাবিধ সমস্যার মধ্যে পড়তে হয়। তো এই সমস্যাগুলোর মধ্যে পড়তে গিয়ে সেই জায়গাটিতে জাপানি বিনিয়োগরা কি ভাবছেন? আমাদের যেমন আমার এক বিনিয়োগকারী আছেন, এটা হচ্ছে কানসাই অ্যাকশন। ওরা বাংলাদেশের, ওরা চাচ্ছে যে আমাদের যে চিকেনটা আছে এই চিকেনটা ব্রয়লার চিকেন, আমি একটু ভাবছিলাম যে আমাদের দেশি চিকেন, হাউ অ্যাবাউট দ্যাট? ওরা বলতেছে যে তুমি যদি দেশি চিকেন করতে যাও তাহলে ব্রয়লার মুরগির যারা খামারি আছে তারা তোমার উপরে রেগে যাবে। ডোন্ট ডু দ্যাট। তাদেরকে ফুড হ্যাবিটটা চেঞ্জ করো। ব্রয়লার চিকেনটা কি, ফুড হ্যাবিটটা চেঞ্জ করো। কি করব বলেছে, তোমরা যে আগের দিনে খাবারগুলো দিতে, যেমন আমরা যেগুলো আর কি ইউজ টু আমাদের মানে আমাদের খামারিরা যা দিচ্ছিল, তো ওরা বলতেছে যদি তোমরা এই যে ফিড তৈরি করে যেসব খাবার দিচ্ছে এর মধ্যে তো অনেক কিছু আছে যার জন্য এতে ফুড প্রোডাক্টটা ভালো হচ্ছে না, কোয়ালিটিটা ভালো হচ্ছে না। তবে যদি আমাদের প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো রকম এই চিকেনটা করা যায় তাহলে এটাকে প্রথম আমরা মার্কেটিং বাংলাদেশে করি। এক্স্যাক্টলি, আমাদের বাংলাদেশে এটাকে ট্রাই করি, তারপর না হয় আমরা এফটিপিটা হয়ে গেলে আমরা যদি জাপানি তারা যে ফিডটা তৈরি করে এবং সেই ফিড যদি যতটা ব্যয়বহুল, অর্থাৎ নরমালি বাজারে যেটি পাওয়া যায় আমরা জানি যে এটার দাম কত, এবং সেটির দাম কিন্তু অনিবার্যভাবে বাড়বেই, তাহলে কিন্তু এইটা দাদা আপনি যেটা বলেছেন প্রণবদা, ফ্যান্টাস্টিক। জাপানিজ একজন বিনিয়োগকারী যখন বাংলাদেশে আসে তারা এগুলো সব ভেবেই আসে। ওরা বলতেছে তোমাদের ভুট্টা, তোমরা তো খাচ্ছ না ভুট্টা, আমাকে দাও। তোমরা চিনি, চিনির ব্যাপারটাও আমি আসছি, খুব ইন্টারেস্টিং। আপনার মনে আছে আমার অফ এয়ারে বলেছিলাম। তো দাদা অ্যাকচুয়ালি কি আমাদের যে ফুড যেগুলো আছে, আমরা যে পুরোনো দিনে যেসব খাবারগুলো দিয়ে আসছি, আমরা তো এখন দেখছি কিছুদিন আগে থেকে আমাদের মেশিনারি যে আসছে, আমাদের ফুডটা মিঞ্চ হচ্ছে, এগুলো খাওয়াচ্ছি। কিন্তু দাদা না, ওরা বলতেছে তোমরা যে পুরোনো দিনে যে খাবারগুলো খাওয়াতে ওইটাই পারফেক্ট, ওটার সাথে আমাদের কিছু প্রযুক্তির যাতে অ্যান্টিবায়োটিক না দিতে হয় সেই ব্যবস্থাটা করি এবং আমরা চিকেনটাকে ডেভেলপ করি। তাহলে আমরা বাংলাদেশের মার্কেটে একটা সুন্দর ফুড কি বলে সিকিউরড ফুড দিতে পারবো, সেফটি ফুড দিতে পারবো, এবং বাঙালি তো কর্মঠ, ভালো খাবার দিলে বাঙালি আরও কর্মঠ হয়ে যাবে। আর একটা ব্যাপার আপনি যেটা বলেছিলেন যে চিনির ব্যাপারটা, আমার বিনিয়োগকারী একজন বলেছে যে তোমাদের চিনির দাম কত? আমরা গিয়েছিলাম ঠাকুরগাঁয়ে, তারপরে কি বলে পঞ্চগড়ে,
চিনির দাম জিজ্ঞেস করলাম, বললো যে 62 টাকা। তো সরকারিভাবে। তো আমরা যখন এলাম বাইরে, ওই চিনিও হাতে করে নিয়ে আসছে এবং বাংলাদেশে বাইরের চিনিটাও দেখলো, তো সেটার দাম তখন ছিল 42 টাকা। বলে যে এই 20 টাকা আমি কেন বেশি দেবো, তোমরা তাহলে এই চিনিগুলো এতগুলো লোক কাজ করছে, এদের তো তোমরা একেবারে লাভ ছাড়াই তাদেরকে ডেভেলপ করছো, তোমরা এটা করছো কেন, তোমরা এটাকে অন্য ওয়েতে নিয়ে যাও। আমি জিজ্ঞেস করলাম কি, বলে আখটাকে তোমরা অ্যালকোহলে নিয়ে যাও, তোমরা বেবজায় নিয়ে যাও অথবা ইপিজেডে নিয়ে যাও, ওখানে অ্যালকোহলটা তৈরি করো। হোল ওয়ার্ল্ড ওয়াইড যেমন কেরুর কিছু, আমাদের সরি টু সে লাইক দ্যাট, কেরুর কিছু অ্যালকোহল আছে বিদেশে খুবই সমাদৃত। তো আমরা যদি এইগুলোর দিকে একটু নজর দিই, তাহলে জাপানিজ এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোও আমাদের খুব ভালো একটা সহযোগিতা করতে পারে। মানে এটার কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ বাংলাদেশের কৃষি এবং যেমনটা শুরুতে বলছিলেন যে জাপান ওইভাবেই মনে করেন যে যখন ওদের বিষয়গুলো নানান সমস্যার মধ্যে পড়বে তখন তারা কি করবেন, এই প্রিপারেশনটা তাদের যেমন আছে, আমাদেরও থাকা উচিত যে আমরা যেভাবে মাটিকে চাষ করছি বা যেভাবে মানসম্পন্ন হলো কিনা সেটি নিয়ে আমার নানা প্রশ্ন যখন, তখন তো এটি আমাদের দেশের জন্য একটা মঙ্গলজনক যে আমরাও ব্যাপারটি শিখতে পারলাম। সেই জায়গাটা কি পরিষ্কার করে বলা আছে কিনা? হ্যাঁ, ওই এই জায়গাটা পরিষ্কার করেই বলা আছে যে আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য যে দরকার, যে জায়গাগুলো দরকার সেগুলো করবে। তার মধ্যে আমাদের সেফটি ফুড আছে, আমাদের অন্য সব জায়গাগুলোও আছে। তবে আপনার কোশ্চেন অনুযায়ী যদি আমি বলতে যাই, তাহলে ওরা এই জায়গাটা পরিষ্কার করে এই জন্য যে আমরা সবসময় অল্টারনেটিভ চিন্তা করি, যদি এটা না পাই তাহলে আর কি করব। তো ওরাও ঠিক ওরকমভাবেই বহুদিন থেকেই ওরা চিন্তা ভাবনা করে আসছে যে ইন ফিউচার যদি এইটা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, অল্টারনেটিভ ওরা চিন্তা করেই আমাদের দেশে আসতে চাচ্ছে। বা আমাদের আরো অন্যান্য বিষয় যে কৃষি এবং অকৃষি মিলিয়ে আরো কিছু নিরাপদ খাবারের কথা কিন্তু আমরা ভাবতে পারি, যেমন মাছ কিংবা নানান সামুদ্রিক বিষয়গুলো, এই ব্যাপারগুলো কিন্তু থাকে। শুধু কি কৃষি নাকি হাইটেক টেকনোলজি যেগুলোতে জাপানের খুব বেশি আগ্রহ আছে, এ ধরনের বিনিয়োগকারীরা সেদিন? হ্যাঁ দাদা, আপনি খুব সুন্দর আরো একটা কথা বলেছেন। আমরা সমুদ্র জয় করেছি, কিন্তু সমুদ্রের আমরা মাছ আহরণ করতে পারি না। ওদের কাছে আমি বলেছিলাম, তোমাদের তো, ওদের এখন সমুদ্রের মাছ আহরণ করা অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে, ওদের প্রচুর প্রোডাক্ট, মানে কি বলবো, নৌযান পড়ে আছে। তো আমরা বললাম যে তোমরা আমাদেরকে সাহায্য করো। বলে তোমরা চাও সাহায্য, উই ক্যান ডু দ্যাট। কারণ আমরা যদি যৌথভাবে কাজ করতে পারি, বাংলাদেশে প্রচুর সম্পদ আছে, মৎস্য সম্পদ আছে, যেটা আমরা তো ভাতে মাছে বাঙালি, ঠিক জাপানিও কিন্তু ভাতে মাছে জাপানিজ, যার জন্য আমাদের কালচারে মিল আছে। ওরা চাচ্ছে যে আমাদের দেশে এই মৎস্যটাকে উন্নয়ন করার জন্য। এটা আমি আমাদের গত বছরে যে ফিশারিজ মিনিস্টার ছিল তার সাথে কথা বলেছি, সেও খুব আগ্রহ দেখিয়েছেন, কিন্তু আমারও হয়ে ওঠেনি, হয়তো আমাদেরও সেই সুযোগটা হয়ে ওঠেনি, চেষ্টা করতেছি। আচ্ছা, এই মুহূর্তে যদি আমরা বলি যে জাপানি বিনিয়োগকারী যাদের সাথে আপনি কথা বলছেন বা যারা এই মুহূর্তে বিনিয়োগ করছে, তাদের কাছে যেহেতু আপনি সরাসরি কাজ করার একটা সুযোগ হয়, সমস্যা বলতে গেলে তারা কোন সমস্যাটাকে প্রধান মনে করে? একটা সমস্যা তাদের একটা হচ্ছে কি, যানজটটা একটা ওদের বড় সমস্যা, যার জন্য ওরা অ্যাকচুয়ালি কি, ওদের কিছু প্রবলেম আছে। সেটা হচ্ছে গিয়ে ওদের অ্যাম্বাসির মধ্যে দাদা, ওদের তো যেদিন যে প্রত্যেক দিন ওদেরকে হোটেলে ব্যাক করতে হবে। এটা কিন্তু হোলি আর্টিসানের পরে হয়েছিল, কিন্তু কেউ মানে না অ্যাকচুয়ালি এটাকে, ওনের দাদা মানে না। কিন্তু ওরা যে প্রবলেমটাকে আর কি দেখাচ্ছিল, সেই প্রবলেমটা এখন আর ওদের মধ্যে নেই। কারণ আমি দেখেছি রংপুরে একটা দুর্ঘটনা হলো, সেই সময় আমরা কিন্তু দুজন জাপানিজ, আমার কোম্পানির একজন কোম্পানির প্রেসিডেন্ট এবং সিইও, আমরা কিন্তু তখন ছিলাম কি বলে রংপুরেই ছিলাম। তো আমাদের তেমন একটা, ওরা কিছু মনেই করে না, বলে এগুলো অ্যাক্সিডেন্ট, কারণ পৃথিবীর সব জায়গায় এগুলো হয়। তো আমরা যদি ওইগুলো ধরে বসে থাকি তাহলে তো আমাদের ডেভেলপড হবে না। বাংলাদেশকে, ওরাও বাংলাদেশকে খুব পছন্দ করে। আমি দেখবো যে জাপানিজরা বাংলাদেশকে প্রচুর লাইক করে, লাইক মানে লাভ করে। তো ইউ কান্ট ইমাজিন, ওরা বাঙালিদের জন্য খুব চিন্তা করে।
হ্যাঁ, তো যে কথা বলছিলাম যে হ্যাঁ। একটা তো যানজটের কথা আপনি বলছিলেন যে যানজটটি তারা প্রথম বলে যে সমস্যার দেখাতে গিয়ে, এর বাইরে আর কিছু কি আছে যে আছে সরকারি এটা নিয়ম কিংবা না আমলাতন্ত্র বা এই বিষয়গুলো তো বিদেশি বিনিয়োগকারী তারা তো নানাভাবে আমাদেরকে বিভিন্নভাবে জানানোর চেষ্টা করে। হ্যাঁ দাদা, আমলাতান্ত্রিক জটিলতা একসময় খুব প্রখরভাবে ছিল। আমাদের এখন যে সরকার এসছে, যাকে আমরা আর কি নিয়ে এসছি বললেই চলে, আমরা যাকে ভোট দিয়ে এনেছি, তার এই কিছুদিন ধরে ধরেন 2014-এর পর থেকে আমরা ওই 3টা মাস যে বন্ধ ছিল, তারপরে দাদা ইউ ক্যান্ট ইমাজিন, এখন ওরা বাংলাদেশে কোনো প্রবলেমকেই প্রবলেম মনে করে না। ওরা এখন সৈয়দপুরে যাবে, কালকে সকালবেলা টিকিট করে চলে যায় সৈয়দপুরে। আমাদের তো নীলফামারীতে প্রজেক্ট আছে, নীলফামারীতে প্রায়ই যেতে হয়। আমরা রংপুরে চলে যাই, আমরা বরিশালে চলে যাই। তো এরকম কোনো প্রবলেম ওদের কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না, না। যানজটটি আপাতত সমস্যা মনে হচ্ছে, এবং এটি যদি সমাধান যত দ্রুত করা যায় তাহলে এটি। এর বাইরে মানে এর বাইরে একটা আছে যেটা আর কি ইন্টারনালি ওরা আমাকে বলে, এটা কোনো বাইরে কেউ বলে না, ওরা আমার বন্ধু বান্ধব বলে, যদি বাংলাদেশে একটু খোলামেলা চলা যেত, আমাদের মতন চলতে পারতাম, সারাদিন কাজ করে সন্ধ্যার পরে একটু ফ্রি হতে পারতাম, সেই জায়গাটা নিয়ে। আচ্ছা, আরেকটি জিনিস যেটি আমরা বলছিলাম যে এক হচ্ছে যে কৃষি এবং নিরাপদ খাদ্য নিয়ে তাদের বিনিয়োগের আগ্রহের জায়গাটি, আর জাপান যেহেতু অত্যাধুনিক হাইটেক প্রযুক্তি, এবং সাম্প্রতিক সময় আমরা দেখছি যে বাসাবাড়িতে বিদ্যুতের যে প্রিপেইড মিটারটি কিংবা গ্যাসের যে প্রিপেইড মিটার বা পানিতে যে প্রিপেইড মিটারটি লাগাচ্ছে, সেগুলো কিন্তু সব টেকনোলজিক্যাল সাপোর্ট এবং অন্যান্য সব কিছু কিন্তু জাপান দিচ্ছে, এবং এটিও কিন্তু বিনিয়োগের অনেক বড় একটি ক্ষেত্র। এবং এই হাইটেক বিনিয়োগের বিষয়টি কিভাবে দেখেন? হাইটেক বিনিয়োগের ব্যাপারে, এই আপনার হাইটেক বিনিয়োগের ব্যাপারে আমার আরেকটু, হাইটেকের দিকে আমি কাজ খুব কম করি। আমি হাইটেকের থেকেও আমি বলবো যে আমাদের একটা জাপানিজ কোবে বিফ নামে একটা বেশ মানে ওয়ার্ল্ড ওয়াইড এই মিটটার একটা কি বলবো খ্যাতি আছে। তো কোবে বিফের যে এখন প্রেসিডেন্ট আছে কোবে বিফ, তোদা খাইচো, তো উনি বাংলাদেশে এসেছিলেন গত বছরে। এসে উনি চাচ্ছিলেন যে ফুডের, জাপানি ফুড এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, কারণ সবগুলো ইম্পোর্ট করে নিয়ে আসতে হচ্ছে ওদের। তো ওরা দেখলো, এবার বাংলাদেশে এসে ওরা দেখলো যে গরুর জন্য যে খাদ্যটা আমরা এগুলো ফেলে দিচ্ছি, আমরা এগুলো ফেলে না দিয়ে যদি আমরা এগুলোকে প্রপার ওয়েতে কাজ করাতে পারি, আমাদের অনেক কেমিক্যালেরই দরকার নেই, এবং ফুড ভ্যালুটা বেড়ে যাবে এবং এক্সপেন্সটা কমে যাবে। তো বাংলাদেশে ওরা চিন্তা করতেছে বড় আকারে, কারণ আমাদের জাপানের একটা কোবে বিফের একটা মার্কেট আছে, কি বলবো, সৌদি আরাবিয়াতে, তো ওরা সেটা ফুলফিল করতে পারছে না। তো ওদের আবার একটা হালালের ব্যাপার আছে সৌদি আরবে। তো বাংলাদেশ যদি হালাল এবং সেফ ফুড দিতে পারে, আর যদি ওয়াগিউটা দিতে পারে, তাহলে বাংলাদেশ থেকে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুসন্ধান। একটা বিষয় বলে শেষ করতে চাই যে বাংলাদেশ জাপান সম্পর্কে এখন নতুন কোনো নেতিবাচক চ্যালেঞ্জ আছে কিনা? নেতিবাচক চ্যালেঞ্জ এই মুহূর্তে আমি কোনো রকম নেতিবাচক চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি না। তার কারণটা হচ্ছে ওরা সবসময় ইতিবাচক চিন্তা করে। যেমন ধরেন হোলি আর্টিসান নিয়ে আমরা সবাই ইতিবাচক চিন্তা করলেও ওরা কিন্তু ইতিবাচক চিন্তা করে। আমরা নেতিবাচক করলে ওরা ইতিবাচক করে, কারণ ওরা বলে যে কেন পারবো না, আমরা যদি ফিলিপিনের কাছ থেকে নিতে পারি, আমরা কেন বাংলাদেশ, তো আমরা জন্মের পরে প্রথমেই আমরা বাংলাদেশে এসেছি, বাংলাদেশকে সাপোর্ট করেছি, বাংলাদেশকে ডেভেলপ করেছি, সেই কোদমোন্নত কি কারা, মানে বাচ্চা থেকে এটাকে ডেভেলপ করেছি, সে তো আমার সন্তানের মতন। বাহ, আমরা একেবারে শেষ পর্যায়ে, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে রবি থেকে বৃহস্পতি একেবারে সকাল 10:30 থেকে দুপুর 2টা পর্যন্ত আমরা বিজনেস আওয়ার, হ্যাপেনিং আওয়ার নিয়ে আসি। আজ বিদায় নিচ্ছি, আবারও যেতে যেতে মনে করিয়ে দিব, খবরের আপডেট পেতে চোখ রাখুন এটি নিউজের পাতায়।